নমস্কার। গল্পের তরীতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পের তরীতে আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প দ্বন্দ্ব। বাড়ি দেখে কমলার খুশির আর অন্ত নেই। অশক্ত দুর্বল শরীর নিয়েও ছেলে মানুষের মতো ছোটাছুটি করতে শুরু করে দেয়। দেখো দেখো কি চমৎকার, চারিদিকে সিঁড়ি, দূর থেকে ঠিক যেন একটা রথের মতো দেখতে লাগে। বারান্দার চালটা কি নিচু গো, হাতে ছোঁয়া যাচ্ছে যে। আচ্ছা, ইদারা আর কুয়োতে তফাৎ কি বলতো? আমি বলেছি ইদারা, আর তোমার নতুন দায়টা হেসে মরে যাচ্ছে। আহা, চিরকাল যদি এখানে থাকতে পেতাম। মনোজ হাসে ওর ছেলে মানুষিতে, বলে, 1 মাস থাকলেই হয়তো কলকাতার জন্য মন কেমন করবে, তখন অতিষ্ঠ করে তুলবে আমায়। দেখো, নিশ্চয়ই আমি মন টিকিয়ে থাকবো। কলকাতার জন্য আবার মন কেমন? ভারী তো কলকাতা, একটা বাড়িতে 100 জন লোক, হাঁপ ফেলবার জায়গা নেই। বেশ, খুব হাঁপ ফেলো এখানে, কিন্তু বেশি দৌড়াত্তি করে হাঁপিয়ে পড়ো না যেন লক্ষ্মীটি। এই এখনই তুমি যা আরম্ভ করেছো। বারে, তুমিই তো বলেছিলে এদেশে পা দিতে না দিতেই গায়ে জোর হয়, তাই হচ্ছে। আবার ছুটে আসে, হেসে বলে, যাই ভাগ্যিস টাইফয়েডে ভুগলাম, তাই না এত মজা হলো, কি বলো? হ্যাঁ গো, তাই না? হ্যাঁ গো তাই। মনোজকে একটু আদর করে নেয়। তোমার মজা আর আমার সাজা, এই আর কি। উফ, তুমি তো ভুগলে টাইফয়েডে, আর আমার ভোগান্তি তোমার চেয়েও বেশি হয়েছে। কম ভয় পাইয়ে দিয়েছিলে? ভয় হতে আমি মরে যাব না, কিন্তু মরেই বা ক্ষতি কি ছিল? ছি, ওসব কথা বলতে নেই কমু। এসো, দেখিয়ে দাও কিভাবে তোমার সংসার গুছিয়ে দেব। একটু খাটতে পাবে না কিন্তু, ওই দায়টাকে দিয়ে সব করিয়ে নেবে। আর আমি তো একটা পুরনো ভিত্ত আছি, তোমার সমস্ত ফরমাস চালাবে এই ভিত্তটির ওপর, বুঝলে? হ্যাঁ, কি কথা ছিরি, ওই জন্য 2 মাস ছুটি নেওয়া হয়েছে বুঝি? তা না তো কি। তবে এই নাও নতুন চাকরির প্রথম পাঠ। আমার খোকাটিকে একটু খাওয়ানোর দরকার, স্টোভটা জ্বালতে হবে। মনোজ স্টোভ জ্বালতে বসে। কমলার কথার বিরাম নেই, বসলো এসে মনোজের কাছে, বললে, আচ্ছা, সেই স্টোভ তো জ্বালবেই, আমাদের একটু চা খেলে হয় না? চা? 2 বার চা খায় না দুষ্টু মেয়ে, বরং তোমায় একটু গ্লাক্সো করে দিই। দায় পড়েছে আমার গ্লাক্সো খেতে। অভিমানে মুখ ভার করে কমলা বরের কোলের ওপর শুয়ে পড়ে। এখানেও বুঝি তুমি আমায় রোগী বানিয়ে রাখবে? দেখো কিরকম সেরে গেছি আমি, ইচ্ছে করলেই এখন রান্না করে খাওয়াতে পারি তোমায়। অত সুখে কাজ নেই আমার কমল রানী, খেয়ে উপকার করলেই বেঁচে যাই। আচ্ছা, দেখা যাবে, এরপর যখন খিদে খিদে করে অস্থির করব, তখন বকবে হয়তো। বকবই তো, বকবো না? মারা উচিত তোমায়। ওই দায়টা দেখতে পাচ্ছে, আর তুমি এরকম অসভ্যের মতো কোলে শুয়ে আছো। ওঠো ওঠো। কমলা আরো নিবিড় করে নেয় নিজেকে। ভাববে আবার কি? ভাববে এটাই কলকাতার সভ্যতা। সভ্যতার নমুনাটা বেশ দেখাচ্ছ বটে, জাগে ধারণাটা ভালো করে এগো বলে মনোজ হেড হয়ে কমলার ছোট্ট কপালটির ওপর মুখ রাখে। উফ, এই কমলাকে হারাতে বসেছিল সে।
দীর্ঘ ৪১ দিন জমির সঙ্গে যুদ্ধ করে করে অবশেষে জয় হলো প্রেমের। হার কখানা যখন ফিরে পেয়েছে, আবার তাতে আনবে নতুন রক্তের জোয়ার, ভরে দেবে সজীব প্রাণশক্তি। স্বাস্থ্যে লাবণ্যে ঢলঢল কমলাকে ফিরিয়ে নিয়ে যাবে জয়লব্ধ ঐশ্বর্যের মতো। কমলাও আদরে আবদারে হয়েছে খুকির মতো, বেঁচে উঠে যেন মনোজকে কৃতার্থ করে দিয়েছে। তার উপর সংসারের সমস্ত বাধা বন্ধন থেকে দূরে এসে শুধু স্বামীটি সন্তানটি নিয়ে সংসার করার সুখ কি কম? এত সুখ রাখবে কোথায় কমলা, যদি না মুখর আনন্দে ঝলমল করবে, বালিকার মতো হয়ে উঠবে অস্থির চপল। যে বাড়ি নিয়ে আনন্দের সীমা নেই কমলার, কি বা অপরূপ বাড়ি সেখানা। মোটে দুখানি ঘর, আর বাহিরে ভিতরে দুদিকে খাপড়া চাল দেওয়া নিচু নিচু বারান্দা, শান বাঁধানো উঠোনের মাঝখানে দিব্যি খোলা কুয়োতলা। কিন্তু খোলা হলেই বা ক্ষতি কি? আবরুর প্রয়োজনও খুব নেই, কারণ বেশ কিছু দূরের মধ্যে এমন কোনো বাড়ি নেই যাতে অপরের কৌতূহলের খোরাক হতে পারে কমলার স্বচ্ছন্দ জীবনলীলা। প্রকাণ্ড একটা রুগ্ন মাঠ পার হয়ে যে ছোট গোছের সাঁওতালি বস্তিটা পড়ে, বলতে গেলে তারাই ভরসা। সেখান থেকেই একটা দাই জোগাড় করে এনেছে মনোজ। খোকা ঘুম থেকে উঠে পড়েছে। মনোজ ব্যস্ত হয়ে পেয়ালায় গরম জল রেখে চামচ দিয়ে নাড়াচাড়া করে বিদেশের আমদানি দুগ্ধ চূর্ণ। মার কাছে শিশুর দাবি দেওয়া কিছু নেই, আগেও ছিল না, এখন তো থাকবেই না। কেমন জব্দ, নিজে থেকে নিয়েছো চাকরি, এখন আর রাগ করতে পাবে না। খাওয়াও খোকনকে, আমি মজা দেখি বসে বসে। বসে বসে দেখবো বললেও বসে থাকতে পারে না। নেমে যাই উঠোনে, যেখানে কুয়োতলায় দাই কাপড় জামাগুলো কাচ্ছে। দাই, ও দাই, কুয়ো থেকে জল তোলো না দেখি। মনোজ কমলার কাণ্ড দেখে হাসবে না রাগ করবে ভেবে পাচ্ছে না, তবু ঈষৎ শাসনের সুরে ঘরের ভিতর থেকে ডাকে, আচ্ছা কমলা, কি হচ্ছে? দাইটা যে পাগল ভাববে তোমায়। ভাবুক কে? তুমি যে দাই কি ভাববে তাই ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছ। দাই, এই দাই, তোর নাম কি রে? ঝুমরি। ও মা, ঝুমরি আবার কি রে? খোকনটা ভারী দামাল, হাঁটতে শেখেনি, তবু হাঁটা চাই। বড় বড় মাথা আর মুখ, অথচ ছোট ছোট পাওয়ালা মানুষটাকে টলতে টলতে উঁচু রোয়াকের কিনারায় গিয়ে দাঁড়াতে দেখলে হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে না? কমলার মোটাসোটা ছেলেটিকে কোলে করা বারণ, অত কি মনে থাকে? কোলে করে ঘরে আনতে মনোজ চমকে ওঠে, ছেলে কেড়ে নিয়ে বকতে শুরু করে দেয়। ছি ছি, তোমাকে কি করে সামলাই বলো তো কমলা? তুমি যে খোকনের চেয়েও দামাল হয়ে উঠছ। কি বলে ওকে কোলে তুলে নিয়ে এলে এতটা? আরো পড়ে গেলে ভালো হতো বুঝি? হ্যাঁ, খুব ভালো হতো। কেমন চমৎকার বুদ্ধি, ধরে রেখে আমায় ডাকতে পারতে। বাহ, আমি বুঝি আর কোনোদিন সেরে উঠবো না? দেখো দেখি কিরকম মোটা হয়ে উঠেছি। এই তো আগেকার ব্লাউজগুলো গায়ে আটছে না, দেখো না দেখো। বলে ফর্সা নিটল হাতখানি বাড়িয়ে এনে স্বামীর হাতের উপর তুলে ধরে। অস্বীকার করবার উপায় নেই, স্বাস্থ্যের লাবণ্যে উজ্জ্বল সুপুষ্ট বাহুটি ওর সপক্ষে সাক্ষ্য দেবে। মনোজ একবার মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখল। অসুখের সময় কেটে ফেলা খাটো পাতলা চুলগুলি আগের মতোই ঘন হয়ে এসেছে। উড়ন্ত গালের পাশে দুলছে কোকড়ানো 4টি ঝুড়ো চুল। এ যেন নতুন কমলা,
বিধাতার সৃষ্টি নয়, মনোজের নিজের সৃষ্টি। খোকন বোধ করি বাবার মুগ্ধ দৃষ্টিটা একমাত্র মার মুখের উপরে নিবদ্ধ থাকা পছন্দ করছিল না। দুহাতে বাবার মুখটা টানাটানি শুরু করে দেয়। বাবা, বাবা। ছেলেকে বুকের উপর চেপে ধরে আদরে ভরে দেয় মনোজ। হ্যাঁ গো বাবা, আমার নাকটা খাদ্যবস্তু নয়, বুঝলে বসায়? ওই তোর মার নাকটা খেয়ে নে, খুব টিকালো, খুব মিষ্টি। হ্যাঁ, তুমি খেয়ে দেখেছো যে রাগ ধরে। এখন থেকে ছেলেকে কুশিক্ষা দেওয়া হচ্ছে। একেই তো আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। মনোজ দুষ্টুমির হাসি হেসে বলে, আর তুমি কাকে বেশি ভালোবাসো? আমি সকলের চেয়ে ভালোবাসি ওই গুপো গয়লাটাকে। ভোরবেলা যে এসে বহুজি দুধ শব্দে পেটের পিলে চমকে দেয়। হায় ভগবান, আমার প্রতিদ্বন্দ্বী কিনা গুপো গয়লা, কপালে এও ছিল। সন্ধ্যাবেলা জ্যোৎস্নায় ধোয়া উঠোনে বেঞ্চি পেতে বসে থাকে দুজনে। খোকন ঘুমিয়ে থাকে ঘরে। আবল তাবল অর্থহীন বকুনি কমলার। খোকন বড় হয়ে কি হবে? ডাক্তার, ব্যারিস্টার, আইসিএস? কমলার ইচ্ছে খোকন দেশ নেতা হয়। ফুলের মালা আর প্রশংসা ভারে বিনম্র মানুষটি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবে। আস্তে আস্তে ঘুচে যাবে ওর লজ্জার আড়াল, মুছে যাবে বিনয়ের আবরণ। জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত ভাষায় অসংখ্য জনতাকে জাগিয়ে তুলবে, মাতিয়ে তুলবে। সাধারণ জনতার সঙ্গে মিশিয়ে কমলা দেখবে ছেলের উজ্জ্বল জ্যোতিষ্কের মতো মুখ। শুনতে শুনতে রোমাঞ্চ হবে ওর গায়ে, চোখে আসবে অশ্রু। পাশের লোক ভাববে সেন্টিমেন্ট, ভাববে বক্তৃতার অগ্নিস্রোতে লোহা গলতে শুরু করেছে। জানবে না কমলা কে, জানবে না ওই আশ্চর্য মানুষটি একদিন কমলার কোলে বসে আয় আয় দিয়ে দিয়ে চাঁদ দেখেছিল। আজও ঘরে ফিরে কোলের কাছে বসে বলবে, খিদে পেয়েছে মা, বুকে বুকে গলা শুকিয়ে গেছে। মনোজ ধৈর্য ধরে শোনে কমলার পাগলামি। কথা শেষ হলে হেসে উঠে বলে, রক্ষা করো, আমারও তো স্বাদের খোকনকে বিলিয়ে দিতে চায় না আমি। আমাদের নিজের জিনিস আমাদের থাক বাবা। তবে তোমার কি ইচ্ছে? আমার ইচ্ছে বেশ মোটা সোটা ভুঁড়িওয়ালা একটি ব্যবসাদার। পাটের নয় তো তিসির গুদাম আছে, প্রকাণ্ড বাড়ি, অগাধ টাকা ব্যাংকে। যা। কমলা রেগে মুখ ফিরিয়ে বসে। ব্যাংকে টাকা থাকাটা তাহলে খারাপ? এই ধরো যদি আমারই ব্যাংকে অগাধ টাকা থাকতো তো খুব খারাপ লাগতো তোমার? বছরে দুবার করে আসতাম চেঞ্জে, নিজেরই বাড়ি করে রাখতাম ভালো ভালো জায়গায়। দেশের গোলাটা সহ্য করে নিতে পারতে না? তোমার যত সব আজগুবি। দেশ নেতা হলে বুঝি আর টাকা থাকতে নেই? হ্যাঁ, দেশের লোকের মাথায় হাত বুলোতে পারলে আছে, কিন্তু আমার মতে তার চেয়ে পাটের গুদামও ভালো। আমার ভাবি বৌমার দিকটাও তো ভাবতে হবে আমায়। ছেলে তৈরি করে তোলা নিজেদের জন্য নয় কোমো, সেই ভবিষ্যৎ অধিকারিণীর জন্যে। কথাটা কমলের পছন্দ হয় না। খোকন একান্ত তার নিজস্ব, ওর কোনো ভাগিদার কখনো থাকবে এ কমলের অসহ্য। তাই চাপা দিয়ে দেয় খোকনের ভবিষ্যৎ চিন্তা, বর্তমানের সুখস্রোতে ভাসিয়ে দেয় নিজেকে। সকালবেলা মনোজ বেরিয়েছে, বেলা 11টা বাজে, এখনো দেখা নেই। বেজায় চটে যাচ্ছে কমলা। আজকাল ও এই বেলাটা রান্না করছে। একমেক প্রেসার কুকারকে ছুটি দেওয়া হয়েছে, কাজেই এতক্ষণ হাঁড়ি আগলে থাকতে ভালো লাগছে না।
তেমনি কি দুষ্টুমি করছে খোকনটা। কেন যে সেই ভোর থেকে কান্না জুড়ে দিয়েছে ওই জানে। এক ফোঁটা দুধও খায়নি। অতীব প্রিয় বিকু বা বিস্কুটের টুকরো টুকু পর্যন্ত মাটিতে গড়াগড়ি যাচ্ছে, খায়নি। মনোজ এলে বাঁচে কমলা। আরো খানিক পরে মনোজ এলো। রোদে রাঙা মুখ, কেমন যেন আমলে পড়ছে। কমলাও তো লক্ষ্য করেনি। আসতে না আসতেই বকে ওঠে, বেশ লোক তুমি, কখন বেরিয়েছ? আরে এত বেলায় আসা, আমার বুঝি ভালো লাগে? খোকনটা আবার তেমনি জ্বালাতন করছে। গায়ের পাঞ্জাবিটা খুলে হাওয়ায় মেলে বসে পড়ে। খোকনকে কোলে টেনে নেয় মনোজ, বলে, ভারী মা হয়েছেন, ছেলে সামলাতে পারবেন না। আয় রে খোকন, আমরা বাপ বেটায় যুক্তি করে তোর মাকে জব্দ করি। এই এই, আবার নাক কামড়াবার চেষ্টা? আচ্ছা, এত জিনিস খেতে শিখেছিস, তবু নাসিকা ভক্ষণটি ছাড়তে পারছিস না? কি অসভ্য রে। হয়েছে, ছেলে সোহাগ রাখো। কমলা তোয়ালাখানা ছুঁড়ে দেয় স্বামীর গায়ে। যাও চান করো গে। এত বেলা করলে কেন শুনি? এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, মানে এখানকার ডাক্তার। বাড়িটা বেশি দূরে নয় এখান থেকে। এতদিন দেখিনি, এই আশ্চর্য। চমৎকার লোক, যদিও বিহারি, তবে বাংলাও মন্দ বলেন না। তোমার সঙ্গে ভাব পড়িয়ে দেব বলে একদিন নেমন্তন্ন করে এসেছি। হিন্দুস্তানির সঙ্গে আবার ভাব? কমলা মুখ উল্টোয়। আরে বাবু, ডাক্তার মানুষের সঙ্গে একটু ভাব করা ভালো। বিদেশে হঠাৎ যদি কিছু দরকার পড়ে। থাক, আর ডাক্তারকে দরকার পড়ে কাজ নেই। এই 1.5 মাসের ওপর হয়ে গেল আসা হয়েছে, আর কদিনই বা থাকতে পাবো? খুব জোর দিন 15-16। এর মধ্যে আর ঝামেলা বাড়িয়ে কাজ কি? মনোজ একটু মনোক্ষুণ্ণ হয়। ভদ্রলোককে সে বারবার বলেছে আসতে। বলে, ভদ্রলোকের সঙ্গে দু একটা কথা বলা বা এক পেয়ালা চা করে দেওয়ার মধ্যে ঝামেলা কি আছে? তাই কি বলছি, আমার কাছ থেকে তোমাকে খানিকক্ষণ কেড়ে নেবে তো। অনর্থক দুজনের মাঝখানে একটা ব্যবধানের সৃষ্টি। আর কদিনই বা, কলকাতায় ফিরে গেলেই তো হয়ে গেল, সব সুখ পুরবে। ছি কমলা, অমন কথা মুখে আনতে নেই। সুখ জিনিসটা কি বাহিরের ঘটনা? তোমার আমার মধ্যে ব্যবধান সৃষ্টি করবার ক্ষমতাই বা কার আছে? কিন্তু দেখো, খোকনের শরীরটা তেমন ভালো নেই বোধ হয়। গাটা যেন গরম গরম লাগছে, ঘুমিয়েও পড়ল। স্নান করে এসে খেতে বসলো বটে, কিন্তু খেতে ভালো করে সেও পারল না। শরীর মন দুই তেমন সুবিধে নেই। খোকনটার জ্বর হলো। এই এতদিন এসেছে, একদিনের জন্য কিছুই হয়নি, বরং জল হাওয়ার গুণে দিন দিন বেড়ে উঠেছিল। রীতিমতো ওজনে ভারী হয়ে গিয়েছিল ইদানিং। মনটা মনোজের একটু মেয়েলি। এই চিন্তাটা কিছুতেই মন থেকে তাড়াতে পারে না। আজকেই হঠাৎ অপ্রত্যাশিতভাবে ডাক্তারের সঙ্গে পরিচয় হলো, আর আজই জ্বর হলো খোকনের। হয়তো বেড়ে উঠবে অসুখ, মারাত্মক কিছু হবে না তো? ফিরিয়ে নিয়ে যেতে পারবে তো? কমলার মুখ থেকেই বা হঠাৎ অমন অশুভ কথাটা বেরোলো কেন? হে ভগবান, ছোট প্রাণের ছোট সুখটুকু কেড়ে নিও না যেন। তুমি যে কিছুই খেলে না। কমলা দুধের বাটিটা পাতের কাছে নামিয়ে দিয়ে বলে, পিত্তি পড়ে গেছে বোধহয়। দেখো, ভাত ভালো না লাগলে দুধটুকু খাও শুধু। দুধও খাবো না, মোটে ইচ্ছে করছে না। শোনো, উনুনে আগুন আছে?
কেন? একটু নুন জল করে দাও তো, কয়েকটা কুল্লি করি। গলাটায় কেমন ব্যথা করে উঠল। সন্ধ্যাবেলা আজও দুজনে উঠোনের বেঞ্চিতে বসেছিল, কিন্তু মুখরতা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। খোকনের জ্বর আর নিঝুম ভাবটা অত্যন্ত অস্বস্তিকর। অত অল্প জ্বরে অত নির্জীব হয়ে পড়েছে কেন ছেলে? কাঁদছে, তাও যেন দুর্বল ভাবে। দুর্দান্ত দোষী ছেলের দুষ্টুমিতে অস্থির হয়ে উঠতে হয়, কিন্তু সে ছেলে এক মুহূর্ত শান্ত হয়ে থাকলেও তো ভালো লাগে না। কেমন যেন একটা অশরীরী আতঙ্ক প্রেতের মতো ছায়া ফেলেছে মনির কোনায়। তাড়াবার চেষ্টা করলেও যেতে চাইছে না। বাচ্চা ছেলে, অসুখ বিসুখ তো করবেই। একবারও অসুখে না ভুগে ছেলে মানুষ করা যায়? এ যে মনোজের অন্যায় আবদার। তাছাড়া সামান্য একটু জ্বরে এত দুশ্চিন্তার কি আছে? জোর করে মনকে প্রবোধ দেবার চেষ্টা করে মনোজ, কিন্তু দুশ্চিন্তাও তো ইচ্ছে করে করছে না সে। এমনি বসে থাকতে থাকতে সেই আতঙ্কের ছায়া মন থেকে সংক্রামিত হচ্ছে পারিপার্শ্বিকতায়, ছড়িয়ে পড়ছে গাছের পাতায় সামনে পিছনে, ম্লান জ্যোৎস্নায় ছাওয়া বিষণ্ণ প্রাঙ্গণে। দরমার ঘের দেওয়া কুয়োতলার ঘন অন্ধকার কোণাটায় দীর্ঘ ছায়া ফেলে কে যেন বসে আছে। কোথায় যেন তার হিমশীতল নিঃশ্বাস আসন্ন শীতের শিহরণের সঙ্গে নিঃশেষিত হয়ে উঠেছে সর্বাঙ্গে। মনোজ ভাবে, হয়তো ফিরে যাবার দিন নিকটবর্তী হয়ে আসছে বলেই এই অজ্ঞাত বিরহ। মনের মধ্যে আনাগোনা করছে একটা বিচ্ছেদের সুর। গুটিয়ে নিতে হবে তল্পিতল্পা, ভেঙে ফেলতে হবে সাজানো সংসার, করতে হবে যাত্রার আয়োজন। যেতে হবে, যেতে হবে। পড়ে থাকবে এই ঘর দুয়ার বারান্দা তাদের অনেক সুখের স্মৃতি বুকে নিয়ে। দেয়ালের গায়ে অসংখ্য জায়গায় খোকনের ছোট্ট হাতের ছাপ, তেলকালি আলতা সিঁদুর ভিজে উঠোনের কাদার। পরের বাড়ি বলে হিত পরদেশে সামলাতে পারা যায়নি তাকে। মলিন জ্যোৎস্নার চাদর বিছানো মুখ প্রাঙ্গণ রহস্যময় আকাশের পানে মৌন দৃষ্টি মেলে নিঃশব্দে পড়ে থাকবে। মুখর হয়ে উঠবে না তাদের দুজনের প্রেম গুঞ্জনে, কমলার কলহাস্যে। যাবার সময় এই অনেক দিনের অনেক স্মৃতিমণ্ডিত বেঞ্চিখানা তুলে রেখে যেতে হবে ঘরে। তারপর ধীরে ধীরে এই বাড়ির চেহারা যাবে বদলে। বারান্দার ঘরের মেঝেই পড়বে পুরো ধুলার আস্তরণ। জানালা দরজার কপাট আটকে যাবে অব্যবহারে, যেমন দেখেছিল 1.5 মাস আগে এসে। হঠাৎ কমলা ওর একখানা হাত চেপে ধরে ব্যাকুল ভাবে বলে ওঠে, ঘরে চলো, ভয় করছে। ভয় তো মনোজেরও করছিল, কিন্তু ব্যক্ত করে না সে কথা ভীরু কমলার কাছে। সস্নেহে বলে, চলো যাই, কিন্তু ভয় কিসের? কি জানি কেমন গা ছমছম করছে, খোকনটা একলা রয়েছে। অথচ কমলাই ঘর ছেড়ে বাহিরে এসে বসেছিল মনোজের আপত্তি সত্ত্বেও। ছেলেকে একলা রাখতে হলে আগলাবার কৌশল সে জানে। বালিশের তলায় চাবি রেখে দিলে ছেলেকে কারুর ছোবার জো আছে নাকি? শিশুর যারা অনিষ্ট করতে চায় তারা সব করতে পারে, পারে না শুধু লোহা ছুঁতে। এ তত্ত্ব শিখেছে সে ঠাকুমার কাছে। তবুর গা ছমছম করছে। মনোজ উঠে দাঁড়িয়ে একটা আলস্য ভেঙে বলে, চলো যাই, আর ঠান্ডা লাগাবো না। গলার ব্যথাটা তো বেশ বেড়ে উঠেছে দেখছি। শরীরটাও ভালো ঠেকছে না। আমারও না জ্বর হয়।
আর কি, খুব ভয় দেখাও আমায় দুজনে মিলে। ভয় আর কি, অসুখ হয় না মানুষের। যাকে, আমার জন্য ভাবনার কিছু নেই। লোহার শরীর টসকাবে না। দেখি, খোকনের যদি সকালে জ্বরটা না ছাড়ে, একবার সেই ডাক্তারটিকে ডেকে আনবো। কিন্তু ডেকে আনবার সামর্থ্য সকালে আর রইল না মনোজের। জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে থাকলো খোকন আর খোকনের বাবা। বেচারা কমলা কি করেছে সে? শুধু একটু বার্লি করে খাওয়ানো ছাড়া। ডাক্তারের বাড়ি সে চেনে না, চিনলেও এই দুটি অর্ধচেতন রোগীকে ফেলে রেখে কোথায় যাবে? কে বসবে রোগীর বিছানায়? কলকাতার বাড়ির সেই অবান্তর মানুষগুলিও এখন যেন রীতিমতো দামি হয়ে উঠছে কমলার মনের কাছে। শেষ পর্যন্ত সাঁওতালি মেয়েটা বুড়ি দায় কাজ করে চলে গেছে, আর দয়া পরবশ হয়ে পাঠিয়ে দিয়েছে মেয়েকে। মায়ের সঙ্গে আগে একদিন এসেছিল, খোপায় ফুল গোছা, গোছা ভর্তি কাঁচের চুড়ি হাতে, ছিটের ব্লাউজ আর রঙিন শাড়ি পরা এই ঊর্ধ্বত যুবতী মেয়েটাকে দেখে সেদিন হাড় জ্বলে গিয়েছিল কমলার। আরও গিয়েছিল তার কথা শুনে, পরিপাটি বাংলা কথা। এবারের পূর্বতন বাসিন্দাদের কোনো এক প্রেমিক যুবকের সঙ্গে তার অবৈধ সম্বন্ধের ইতিহাস ইশারায় ব্যক্ত করে এসে কুটি কুটি একেবারে। এমন খাসা বাংলা শিখেছে সে তার সেই প্রণয়ের কাছে। কমলা চটে গিয়ে আড়ালে দাইকে বলে দিয়েছিল, মেয়েকে আর এনো না দাই, বাবু এসব পছন্দ করেন না। কিন্তু আজ যখন তাই প্রস্তাব করল তাকে আগলাবার জন্য মেয়েকে পাঠিয়ে দেবে, না করবার ক্ষমতা থাকলো না কমলার। মাথায় ফুল গোজা, কাচের চুড়ি পরা এই প্রগলভ মেয়েটাই যেন সমস্ত ভরসা মনে হলো। মনোজ সকাল থেকে ভাবছে ডাক্তারের কথা, কোনো প্রকারে খবর দেওয়া যায় কিনা। কিন্তু দেবে কে? সকাল থেকে অনেকবার চেষ্টা করেছে উঠবার জন্য, কিন্তু ক্রমশই সমস্ত শরীর নিস্তেজ হয়ে আসছে। ডিপথেরিয়া কেস নিজেই অনুভব করেছে সে। একই দুর্দান্ত রোগ গ্রাস করতে এসেছে বাপ ছেলে তাদের দুজনকে। কিন্তু আশ্চর্য, এত বড় মানুষটার এই কি ছেলে মানুষের রোগ? এমনও হয় শেষকালে কিনা খোকনের সঙ্গে মনোজের শুদ্ধ ডিপথেরিয়া। লোহার মতো শরীর, অটুট স্বাস্থ্য ভেঙে পড়ল এই ঘন্টা কয়েকের আক্রমণে। খোকন, ছোট্ট খোকন, কতটুকু জুঝতে পারবে সে মৃত্যুর সঙ্গে, বিনা চিকিৎসার সঙ্গে? ডাক্তার, ওষুধ, ইনজেকশন, সিরাম, নানা চিন্তা ভিড় করছে ওর দুর্বল মস্তিষ্কে। কিন্তু বুঝে আসছে গলা, কণ্ঠনালী চেপে ধরে কে যেন শ্বাস রোধ করে ফেলতে চায়, তবু জোর করে ঠেকিয়ে রাখতে চায় চৈতন্যের অবলুপ্তি। কে আনবে ডাক্তার? কে বাঁচাবে খোকনকে? কমলাকে কে দেখবে তার নিজের মৃত্যু হলে? প্রতিবেশীর কোলাহল সইবে না বলে কেন বাসা করেছিল লোকালয়ের বাহিরে? কমলার কি হবে? খোকনের কি হবে? বিকেলের দিকে ডাক্তার ভদ্রলোক নিজেই এলেন নিমন্ত্রণ রাখতে। লম্বা চওড়া প্রকাণ্ড মানুষটি হাসি খুশি মুখে খাদির টুপিটি মাথা থেকে খুলে সাইকেলের হ্যান্ডেলে আটকে রেখে টুংটাং করে সাইকেলের বেল বাজাচ্ছেন, ভিতরের লোকের লক্ষ্য আকর্ষণের আশায়। হঠাৎ সাঁওতালি মেয়েটা বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে ব্যাপারটা জানালো। ভদ্রলোক প্রথমটা স্তব্ধ হয়ে গেলেন, তারপর জেগে উঠল ভিতরকার চিকিৎসক। দুটি রোগীকেই পরীক্ষা করে দেখলেন নানাভাবে। না, সন্দেহের কিছু নেই, ডিপথেরিয়া কেস। কিন্তু চিকিৎসা শাস্ত্রের এলাকার মধ্যে আছে কি এখনো?
আর কোথায় বা সেই অমোঘ ঔষধ? যুদ্ধের আগুনে বড় বড় শহর থেকে যেসব জিনিস বাষ্প হয়ে উড়ে গেছে, সে দুষ্প্রাপ্য জিনিস কোথায় মিলবে এই অখ্যাত গ্রামে? সংগ্রহ করবার চেষ্টাই বা করবে কে? হায় ঈশ্বর, এমন বিপজ্জনক অবস্থাতেও মানুষ পড়ে। কিন্তু সত্যি সুস্থ হাত পা থাকতে দুটো মানুষকে মরতে দেখা যায় না বসে বসে। করতেই হবে কিছু। কোনো আশা না থাকলেও অসম্ভবের আশায় ছুটোছুটি করতে হবে। নিশ্চিত মৃত্যুর প্রতীক্ষা করা ছাড়া যা হয় কিছু করা। আপনি কিছুক্ষণ একলা থাকতে পারবেন? আপনি চলে যাবেন? কমলা যেন শিউরে ওঠে। ডাক্তার আসার পরে ডাক্তারের হতাশ মুখ দেখে রোগের গুরুত্ব বুঝতে পেরেছে। তবু ডাক্তার আছেন, অনেকটা বুকের বল। একটা কিছু উপায় হবেই। চাঙ্গা হয়ে উঠবে খোকন আর মনোজ। হয়তো একটু পরেই ক্ষীণ কণ্ঠে আদেশ করবে, ডাক্তার বাবুকে একটু চা করে দাও না। খোকন তার মোমের মতো ছোট্ট হাত পা নেড়ে খুঁদে খুঁদে দাঁতে হাসবে আর ডাকবে, মাম্মা। কিন্তু কই, এ যে ক্রমে নীল হয়ে আসছে। এ কি সন্ধ্যার ছায়া, না তার ভয়ের তো মনের ভ্রম? দীপদূতের মতো ডাক্তারের হঠাৎ আবির্ভাবে যে বিশ্বাস দৃঢ় হয়েছিল, সে বিশ্বাসের মূল ক্রমশই শিথিল হয়ে আসছে কেন? তাই ব্যাকুল কণ্ঠে প্রতিবাদ করে উঠল, আপনি চলে যাবেন না ডাক্তারবাবু? সিরামের খোঁজ করতে হবে যে, অবশ্য পাওয়া যাবে কিনা বলা শক্ত। ডাক্তারবাবু, ওরা দুজনেই? কমলার উদ্যত কান্নাকে ধমকের চোটেই বন্ধ করে দেন ডাক্তার। চুপ করুন, থামুন। অস্থির হবার সময় এটা নয়। মনকে তো কঠিন করতেই হবে। টেলিগ্রাম করবার দরকার আছে যদি বলেন। টেলিগ্রাম তো করতেই হবে। কি আশ্চর্য, এতক্ষণ মনেই পড়েনি কথাটা। মনোজের মা বাপ, ভাই বোন কোথায় তারা সব? তাদের কাছ থেকে যে একলা কমলা নিয়ে এসেছে তাকে, সে কি অনধিকার চর্চা নয়? এরপর জবাবদিহি দেবে কে? হ্যাঁ হ্যাঁ, করে দিন। এই যে ঠিকানা আর টাকা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের সময় এখনো আসেনি। সাবধানে থাকবেন, লক্ষ্য রাখবেন উভয়ের ওপর। ডাক্তার সাইকেল নিয়ে হাওয়ায় মিলিয়ে যান। বিকেল গড়িয়ে নামল সন্ধ্যা। তারপর ভয়াবহ রাত্রি। মাঝে মাঝে অসহায় শিশুর অস্ফুট কাতরোক্তি আর মনোজের অস্বচ্ছন্দর নিঃশ্বাস পতনের ভারী শব্দ ছাড়া টু শব্দ নেই। বাচাল সাঁওতালি মেয়েটা পর্যন্ত স্তব্ধ গম্ভীর হয়ে অবিরাম পাখা চালাচ্ছে। কিন্তু কোথায় ডাক্তার? কে আনবে মৃত সঞ্জীবনী? প্রায় 9টার সময় আবার বেজে উঠল সাইকেলের বেল। ডাক্তার এসেছেন। মাত্র একজনকে বাঁচানো যাবে। বাংলা ভাষা বটে, উচ্চারণের ভঙ্গিতে বিহারীর টান স্পষ্ট। কমলা কি শুনতে কিছু ভুল করেছে? কি বলছে ডাক্তার? ওষুধ পাওয়া যায়নি? প্রশ্ন নয়, একটা আর্তনাদ। পাওয়া গেছে, আবশ্যকের উপযুক্ত নয়। মাত্র একজনকে দেওয়া যাবে। ডাক্তার ইঞ্জেকশনের জোগাড় করতে থাকেন। হয়তো প্রয়োজনের অতিরিক্ত একটু সময়, যেন কমলাকে বিবেচনা করবার সময় দিতে। আমার শেষ শক্তি পর্যন্ত ব্যয় করেছি। তাহলে কি হবে? শুধু এইটুকু বলতে পারে কমলা। একজনের জন্য চেষ্টা করে দেখতে হবে। বলুন, কাকে দেব?
আবার কি অসম্ভব প্রশ্ন? এর উত্তর দিতে হবে কমলাকে, যে কমলা খাটো চুল দুলিয়ে হেসে খেলে গান গেয়ে বেড়ায়, মিনিটে মিনিটে মনোজের ওপর অভিমান করে। এটা কি সত্যিই একটা প্রশ্ন? এটা কি বাংলা ভাষা? দেখুন, প্রত্যেক সেকেন্ডে রোগীর অবস্থার পরিবর্তন হচ্ছে। মিথ্যে দেরি করে লাভ কি? মিস্টার চৌধুরীকেই দেওয়া যাক। আর খোকা? যেন মৃতের কণ্ঠ থেকে একটা অসাড় শব্দ বেরিয়ে এলো। কিন্তু দুজনের মতো যে নেই। ডাক্তার হতাশভাবে মাথা নাড়েন। একজনের জন্য আশা ছাড়তেই হবে। কমলা কি জড় পদার্থ? কথার উত্তর দিতে পারছে না কেন? আঙুলটি পর্যন্ত নাড়বার ক্ষমতা চলে গেছে যে। ডাক্তার সিরিঞ্জি নিয়ে এগিয়ে যান মনোজের কাছে। সাঁওতালি মেয়েটা তৎপর হয়ে উঠেছে। কমলার কোলে খোকন। এতক্ষণ গেঙিয়ে গেঙিয়ে এইবার চুপ করে গেছে। শুধু খোলা হাওয়া, বুক ভরা একটু নিঃশ্বাস নেবার জন্যে একটা মর্মান্তুদ আকুতি। কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে এই নিষ্ফল চেষ্টা, থেমে যাবে শেষ স্পন্দনটুকু। মাতৃ হৃদয়ের সমস্ত আকুলতা দিয়েও আটকাতে পারবে না কমলা। খোকন খোকন, লুপ্ত হয়ে যাবে এই নাম, নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী থেকে এই ছোট্ট ফুলটি। ডাক্তারবাবু। কমলা খোকনকে কোল থেকে নামিয়ে উন্মাদের মতো ছুটে এসে ডাক্তারের হাত চেপে ধরল। কিন্তু মনোজ তো সম্পূর্ণ জ্ঞান হারায়নি, শুধু কথা কইবার ক্ষমতা নেই বলেই চুপ করে আছে। আপনি কি উন্মাদ হয়ে গেলেন মিসেস চৌধুরী? হাত ছাড়ুন, আমার কর্তব্য করতে দিন আমাকে। আরে খোকন, এই অসহায় শিশুটিকে বাঁচানো আপনার কর্তব্য নয় ডাক্তারবাবু। হায় ঈশ্বর, দেখতে পাচ্ছেন আমি কি নিরুপায়। আমায় মেরে ফেলুন ডাক্তারবাবু, দয়া করুন আমায়। সিরিঞ্জিটা নামিয়ে রেখে কমলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ডাক্তার হতাশ ভঙ্গিতে চেয়ারের পিঠে নিজেকে এলিয়ে দেন। হায় ভগবান, এরকম অদ্ভুত অবস্থায় কোনো চিকিৎসককে কখনো পড়তে হয়েছে? কি প্রয়োজন ছিল ডাক্তারের আজই বেড়াতে আসার? আপনি তাহলে শিশুটিকেই বাঁচাতে চান? গম্ভীর প্রশ্ন করেন ডাক্তার। হঠাৎ সাঁওতালি মেয়েটা অবদ্ধ ভাষায় তীব্র চিৎকার করে ওঠে। আগাগোড়া সমস্ত ব্যাপার সে বুঝতে চেষ্টা করছিল এতক্ষণ। বাংলা বলতে হয়তো পারে সে, কিন্তু এখন উত্তেজিত আবেগে যা বলল সেটা সম্পূর্ণ দেশজ ভাষা। ডাক্তার খাড়া হয়ে বসে কমলাকে উদ্দেশ্য করে বললেন, ও কি বলতে চাচ্ছে জানেন? বলছে সন্তান হারালে আবার সন্তানের আশা আছে, কিন্তু স্বামী হারালে? আর দেরি করতে পারছি না আমি। আপনি পাশের ঘরে চলে যান ভগবানের উপর ভাগ্যকে ছেড়ে দিয়ে। খোকনকে বাঁচান ডাক্তারবাবু। আমি একজন পাগলের কথা শুনতে রাজি নই। ডাক্তার দৃঢ়ভাবে প্রস্তুত করে নেন নিজেকে। এক্ষেত্রে প্রাণের মূল্য বিচার করা ছাড়া উপায় নেই। মিস্টার চৌধুরীকে আমি অনেক বেশি মূল্যবান মনে করছি। মনোজের কাছে যেতেই সমস্ত শক্তি একত্রিত করে মনোজ ডাক্তারের হাতটা সরিয়ে দিল। খোকন, খোকনই ভোগ করুক পৃথিবীর আলো বাতাস, নতুন দিনের সূর্য। ডাক্তার উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। ছোট্ট বাচ্চাটির কাছে হেঁট হয়ে বসলেন। বেশ, আপনাদের যা ইচ্ছা। অনেক লেট হয়ে গেছে, কাজ হবে কিনা কিছুই বলা যায় না। এখনো বিবেচনা করুন, আপনি কাকে চান? আপনার হাজবেন্ডকে না এই বাচ্চাটাকে?
কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকে কি দিতে হয়েছে এই অস্বাভাবিক প্রশ্নের উত্তর? কাকে সে চায়, স্বামী না সন্তান? কে তার কাছে অধিকতর মূল্যবান? ভেবে দেখুন, আপনার ভবিষ্যতের অসহায় অবস্থা। এই বাচ্চাটি রক্ষা করতে পারবে আপনাকে? হয়তো এও মারা যাবে। যুদ্ধ করবার ক্ষমতা এর মধ্যে কতটুকু? হায় হায়, ক্ষমতা নেই বলেই না কমলের সমস্ত হৃদয় বিগলিত স্নেহে ওকে রক্ষা করতে চাইছে। নিজের প্রয়োজনের মূল্যটাই সবচেয়ে বড়। আপনি একেই দিন। কমলার স্বরটা কিছু স্বাভাবিক শোনালো। মনকে প্রস্তুত করে নিয়েছে হয়তো। বেশ, আমার বিবেকের বিরুদ্ধেই যেতে হচ্ছে আমাকে। এতটুকু একটু শিশু, ও তো ডাক্তারের কাছে একটা মাংসপিণ্ড বই আর কিছু নয়। প্রায় অধৈর্য হয়ে ডাক্তার চটপট দিয়ে ফেলল ইঞ্জেকশন। সাঁওতালি মেয়েটা দুই চোখে তীব্র ঘৃণার আগুন জেলে তাকিয়ে আছে এই অসহায় মাংসপিণ্ডটার পানে। সাঁওতালি মেয়েটা দুই চোখে তীব্র ঘৃণার আগুন জেলে তাকিয়ে আছে সেই অসহায় মাংসপিণ্ডটার পানে। পাখার বাতাস করতেও আর মনে নেই ওর। রাত্রে ডাক্তারকে থাকতেই হবে। ঘন্টা কয়েক পরে আবার একবার চালাতে হবে যমরাজের বিরুদ্ধে অভিযান। কিন্তু কে হার মানবে? মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছে, ঘর থেকে বাহিরে, উঠান থেকে বারান্দায়। খসখস হিস হিস সেই শব্দ ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। সমস্ত শিরায় শিরায় জীবন্ত প্রাণী কয়েকটির চলমান রক্তস্রোত ঠান্ডা হয়ে আসছে সেই শব্দে। দেয়ালের গায়ে দীর্ঘ ছায়া। মৃত্যুর দূত অপেক্ষা করছে সময়ের, সংগ্রহ করে নিয়ে যাবে প্রভুর অনির্বাণ ক্ষুধার আহুতি। রাত্রি কত দীর্ঘ! যুগ যুগান্তর ধরে যেন এই রাত্রি নেমেছে পৃথিবীর বুকে, চেপে বসে আছে বিরাট পাহাড়ের মতো। এ রাত্রির শেষ নেই। কিন্তু কমলার কি সত্যি মাথা খারাপ হয়ে গেল? দ্বিতীয়বার ইঞ্জেকশনের জন্য প্রস্তুত ডাক্তারের হাত চেপে ধরেছে কেন আবার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমায় ক্ষমা করুন। একে দেখুন, আপনি বাঁচিয়ে দিন আমার স্বামীকে। আপনার পায়ে পড়ছি ডাক্তারবাবু, রক্ষা করুন আমার স্বামীকে। আমার স্বামীকে ছেলে চাই না আমি, ওকে ভগবানের হাতে ছেড়ে দিন। পাগলের প্রলাপ শুনবার জন্য আমি এখানে আসিনি। এই, ওকে পাশের ঘরে নিয়ে যা। বিরক্ত হয়ে ডাক্তার সাঁওতালি মেয়েটাকে হুকুম করেন। আশ্চর্য, সবটাই আশ্চর্য। সারা মন হাতড়ে খোকনের জন্য আর এক বন্ধু সহানুভূতি খুঁজে পাচ্ছে না সে। বাসে ফুলের মতো ওই বিবর্ণ মাংসপিণ্ডটুকুর জন্যে কি হারিয়ে ফেলল কমলা! কতখানি ঐশ্বর্য! মনোজ ছাড়া কমলা কে? কি তার মূল্য? কোথায় তার সত্তা? সমাজের কাছে কি সংসারের সমস্ত পৃথিবীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে মনোজকে হারিয়ে? আর মনোজের মা বা ভাই বোন, তাদের কি বলবে? খোকন, সে তো কেবলমাত্র কমলার একান্তই, তার নিজের। আর মনোজ, মনোজের সকলের, সারা জগতের। কোন অধিকারে কমলা নষ্ট করতে বসেছে সেই সকলের সম্পত্তি? কমলা কি করল? কমলা কি করবে? কমলা কেন পাগল হয়ে যাচ্ছে না? কেন হার্টফেল করছে না? দুরন্ত টাইফয়েড জ্বরে কমলা মরেনি কেন? সকালবেলা আর একবার মৃত সঞ্জীবনীর শেষ বিন্দুটুকু খোকনের দেহে সঞ্চারিত করে দিয়ে উঠে দাঁড়ালেন ডাক্তার। বললেন, একে সাবধানে রাখুন, শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখবেন ভালো করে। বেঁচে যাবে আপনার ছেলে। আর ওর জন্য
চরম চেষ্টা করে দেখবো আমি, অপারেশন করে যদি কোনো ফল পাওয়া যায়। বাট ইটস টু লেট। যন্ত্রপাতি আর একজন সহকারীর জন্য ডাক্তার আবার সাইকেল চেপে ছুটে বেরিয়ে গেলেন। রাত্রে গেলে কোনো লাভ হতো না, কারণ কম্পাউন্ডার সুখন 7টার সময় এসে ডিসপেন্সারি খোলে 7 মাইল রাস্তা ভেঙে। আরও দেহাতে তার বাড়ি। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে আসছে খোকনের। বিষে আচ্ছন্ন শরীর সজীব হয়ে উঠেছে। হালকা হয়ে আসছে ভারী ভারী চোখের পাতা, নতুন সূর্যের আলো দেখবার আশায়। ভাবিকালের মানব পৃথিবীর কাছে তার দাবি জানাচ্ছে, ইয়ে মাইজি, বাবু মর গই। সাঁওতালি মেয়েটা বন্য জন্তুর মতো বিভৎস চিৎকার করে ওঠে, মর গাই? মর গাই মানে? মানে কি? হুড়মুড় করে ছুটে এসে কমলা মনোজের বিছানার পাশে এসে দাঁড়ায়। খোকনের মাথার বালি স্থানচ্যুত হয়ে গেল ওর পায়ের ধাক্কায়। ফুললতা কাটা ভারী কাঁথাখানা কমলার কোল থেকে কোথায় ছিটকে পড়ল কে জানে। মনোজ মারা গেছে। চরম চেষ্টা করবার আগেই চরমপত্র পেয়ে গেছে সে বিধাতার দরবারে। এখন এই প্রাণহীন দেহটা নিয়ে কি করবে করুক কমলা। চৌকির কোণে মাথা ঠুকে রক্তগঙ্গা হলেও কি এক ফোঁটা করুণা পাবে মনোজের? এ ছেলে মানুষই করছো কমু, বলে একটা হাত বাড়িয়ে টেনে নেবে কাছে। কমলার অবিশ্বাস্য দুর্ব্যবহারে যেন পাথর হয়ে গেছে মনোজ। কিন্তু খোকনই বা পাথর হয়ে গেল কেন? কমলাই শুধু পাথর হয়ে যাবে না, বেড়াবে রক্ত মাংসের বোঝা নিয়ে। বাহিরে থেকে বুঝেই এসেছিলেন ডাক্তার কমলার তীব্র চিৎকারে, তবু যন্ত্রচালিতের মতো ঘরের দরজায় এসে দাঁড়ালেন। বোধ করি নিশ্চিত বুঝে নিতে। না, সন্দেহের কিছু নেই। শেষবারের মতো পৃথিবীর অপুরন্ত বায়ুপ্রবাহের এক কণার জন্য কাড়াকাড়ি করতে করতে হেরে গিয়ে পরাজিত মনোজ চৌধুরী যেন বিস্ফারিত চোখে চেয়ে আছে তার নিষ্ঠুর কৃপণতার দিকে। কিন্তু কাঁথা চাপা দেওয়া ওটা কি পড়ে? হায় ঈশ্বর, বাচ্চাটার এই অবস্থা কে করলো? ডাক্তার হেড হয়ে তুলে নিলেন ছেলেটাকে। কিন্তু বেঁচে থাকা তো আর সম্ভব নয়। মুমূর্ষ শিশু, অতক্ষণ ধরে মুখের ওপর ভারী কাঁথাটার ভার সইবে কি করে? এই সামান্য আবরণটুকু তাকে বঞ্চিত করেছে সেই অপরন্ত বায়ুপ্রবাহ থেকে। হেরে গিয়ে অবাক হয়ে তাকিয়ে নেই, বিনীত আত্মসমর্পণের ভঙ্গিতে চোখ দুটি মুদে আছে। গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প দ্বন্দ্ব।